টাকা এমন এক জিনিস যা সবাই চায়। এটা শুধু একটা কাগজের টুকরা নয়, এটা একটা নেশা। টাকা এমন এক ভাষা যা পিএইচডি করা ক্লার্ক থেকে শুরু করে অশিক্ষিত পাগল লোক পর্যন্ত সবাই বোঝে। আর এই টাকায় সেই জিনিস যা জঙ্গলে থাকা মানুষকে আকাশ ছোঁয়া বিল্ডিং আর বাতাসের চেয়েও দ্রুত গতির গাড়িতে বসিয়েছে। টাকা এমন এক কাগজের টুকরো যার নিজের কোনো দাম নেই, কিন্তু এটা আপনাকে অন্য সব জিনিসের দাম জানায়। এখন প্রশ্ন হলো, এই টাকার মধ্যে এত ক্ষমতা এলো কোথা থেকে? আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো এবং টাকার ইতিহাস সম্পর্কেও জানবো। আপনি কি জানেন এখন পুরো পৃথিবীতে মোট কত টাকা রয়েছে? না জেনে থাকলে আমি বলছি, আপনার কাজ হলো চা কফি নিয়ে বসে আমার ভিডিওটা পুরোটা দেখা। খালি চোখে দেখা যায় মানে নোট হিসাবে আছে এমন টাকার সংখ্যা প্রায় 40 ট্রিলিয়ন ডলারেরও বেশি, এবং খালি চোখে দেখা যায় না মানে ভার্চুয়াল এমন টাকার সংখ্যা প্রায় 1300 ট্রিলিয়ন ডলারেরও বেশি। এখন কথা হচ্ছে, এই টাকা বানালো কে? আজ থেকে কয়েক হাজার বছর আগে মানুষ লেনদেনের জন্য বার্টার সিস্টেম ব্যবহার করত। মানে একটা জিনিস কিনতে হলে আপনাকে অন্য কোনো জিনিস দিতে হতো। যেমন ধরুন, কারো কাছে চাল আছে, তার চিনি দরকার, তাহলে তাকে এমন একজন মানুষ খুঁজতে হবে যার চিনি আছে এবং সে চালও কিনতে চায়। কিন্তু এই প্রসেসটা অনেক ঝামেলার, যা বেশি দিন কন্টিনিউ করতে পারে নাই। এই ঝামেলার কারণেই মানুষ নতুন কিছু ভাবলো এবং শুরু হলো কমোডিটি বা পণ্যের ব্যবহার। মানুষ এমন এক জিনিসকে টাকা বানালো যা সবার কাজে লাগে। মানুষ পশু, ফসল, তামাক, অ্যালকোহল দিয়ে ব্যবসা শুরু করলো, কিন্তু এর পরেও সমস্যার সমাধান হলো না। এই সিস্টেমেও সমস্যা ছিল। মানুষের কাছে যা আছে তার সঠিক দাম কত সেটা বের করা অনেক কঠিন ছিল। এই সিস্টেমে অনেকের লস হয়ে যেত, অনেকের পণ্য নষ্ট হয়ে যেত, অনেকের পশু মারা যেত, অনেকের ফসল পচে যেত। এবার মানুষের কাছে এমন কিছু দরকার ছিল যা সবার কাছে গ্রহণযোগ্য, আর এখান থেকে শুরু হলো গোল্ড বা রূপার কয়েন। কিন্তু আমরা দুই পায়ের জীবের এতেও সমস্যা ছিল। ভারী গোল্ড বা রূপার কয়েন নিয়ে ঘোরা বা কোথাও যাওয়া অনেক কঠিন, আর চুরির ভয় তো আছেই। তাই কিছু মানুষ মিলে একটা উপায় বের করলো। তারা অন্যান্য লোকজনকে বলল, তুমি তোমার গোল্ড আমাদের কাছে রাখো, আমরা সেটা নিরাপদে রাখবো, এবং তার বদলে একটা কাগজের টুকরো দিত যাতে লেখা থাকতো, আমার কাছে আপনার এত পরিমাণ গোল্ড জমা আছে, যাকে বলা হয় IOU, মানে আমি তোমার কাছে ঋণী। এই কাগজ দেখিয়ে মানুষ যে কোনো সময় নিজের গোল্ড ফেরত নিয়ে নিতে পারত। এরপর এই আইডিয়া সবার ভালো লাগলো এবং মানুষ তাদের গোল্ড জমা রাখতে শুরু করলো। কিছুদিন পর সেই লোকজন বুঝলো যে এই সিস্টেম চালু হওয়ার পর প্রায় কেউই গোল্ড ফেরত নিতে আসছে না, আর সবাই শুধু এই রসিদ দিয়েই লেনদেন করছে, কারণ সবার বিশ্বাস হয়ে গেছে এই রসিদ আছে মানেই গোল্ড আছে। এখন তাদের কাছে গোল্ডের পরিবর্তে যে রসিদ ছিল সেটাই টাকা হয়ে গেছে। এরপর এই ব্যাপারটা বোঝার পর এই গোল্ড জমা রাখা লোকদের মাথায় লোভ ঢুকে গেল, তাই তারা আরো বেশি ভুয়া রসিদ বা টাকা বানাতে শুরু করলো। কিন্তু তাদের কাছে তো এত পরিমাণ গোল্ড ছিলই না। এরপরও তারা বেশি বেশি রসিদ বা টাকা ছাপাতে লাগলো, আর এভাবেই শুরু হলো দুনিয়ার সবচেয়ে বড় লিগ্যাল স্ক্যাম যা এখনো চলছে। গোল্ড রাখার সেই দোকানগুলোই ছিল দুনিয়ার প্রথম ব্যাংক, আর সেই রসিদই ছিল দুনিয়ার প্রথম কারেন্সি। এখন আমি যদি জিজ্ঞেস করি ব্যাংক কিভাবে কাজ করে, তাহলে হয়তো আপনি বলবেন, আমরা ব্যাংকে যে টাকা ডিপোজিট করি সেখান থেকেই ব্যাংক অন্যদের লোন দেয়, তার উপর ইন্টারেস্ট নিয়ে ব্যাংক লাভ করে। বিষয়টা খুবই সিম্পল, তাই তো? এই ব্যাখ্যা অনুযায়ী ব্যাংকের কাজ অনেকটা এরকম হওয়ার কথা। যেমন কাল সকালে আপনি 1000 টাকা ডিপোজিট করতে ব্যাংকে গেলেন এবং আপনি 500 টাকা দুটো নোট দিলেন। এরপর ব্যাংক কি করবে? তাদের নিয়ম অনুযায়ী 10% ক্যাশ রিজার্ভ রাখবে, বাকি 900 টাকা অন্য কাউকে লোন দিবে। যদি ব্যাংক ওই লোনে বছরে 12% ইন্টারেস্ট নেয় আর আপনাকে দেয় 4%, আর মাঝের যে 8% বাঁচলো সেটাই তাদের লাভ, ঠিক তো? কথা হচ্ছে, দুনিয়ার সব কমার্শিয়াল ব্যাংক কিন্তু এই নীতিতেই চলে। কিন্তু ব্যাংক শুধু এভাবেই টাকা কামায় না, এর পেছনে লুকিয়ে আছে বিশাল একটা গেম যা বেশিরভাগ মানুষ জানেই না। আর এই গেম হলো, ব্যাংক আপনার 1000 টাকার ডিপোজিটকে খুব সহজেই 10,000 টাকা বানিয়ে সেটা দিয়ে তারা ব্যবসা করতে পারে। মনে করেন আপনি ব্যাংকে 1000 টাকা ডিপোজিট করলেন, এই টাকা থেকে ব্যাংক 10% রিজার্ভ রাখলো, বাকি 900 টাকা অন্য কাউকে লোন দিয়ে দিল। কিন্তু আপনি ভালো করে দেখুন এখানে আসলে হলোটা কি। আপনার টাকা জমা দেওয়ার পরও যদি আপনি ব্যালেন্স চেক করেন, আপনাকে ঠিক 1000 টাকাই দেখাবে। অন্যদিকে যে ব্যক্তি লোন পেল সে যদি ব্যালেন্স চেক করে, তাকেও ঠিক 900 টাকাই দেখাবে। মানে আপনারা দুজন মিলে কেনাকাটার ক্ষমতা 1900 টাকার, কিন্তু ব্যাংকের কাছে আসল ক্যাশ আছে মাত্র 1000 টাকা। মানে ব্যাংক শুধু কম্পিউটারে কিছু নাম্বার টাইপ করে মার্কেটে এক্সট্রা 900 টাকার কারেন্সি তৈরি করে দিল, যা সম্পূর্ণ ভার্চুয়াল, এর পিছনে কোনো ক্যাশ টাকা নেই। আর এটাকেই বলে ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং। আর এই খেলা এখানেই শেষ নয়, এটা আরো অনেক দূর যায়। যেমন ধরুন, যে ব্যক্তি 900 টাকা লোন নিল সে তো আর এমনি লোন নেয়নি, কিনতে হবে বলেই নিয়েছে। আর যখন সে এই টাকা খরচ করবে তখন এই টাকা তার অ্যাকাউন্ট থেকে চলে যাবে অন্য কারো অ্যাকাউন্টে, আর ব্যাংক সেই 900 টাকা 10% রিজার্ভ রেখে বাকি 810 টাকা অন্য কাউকে লোন দিয়ে দিবে। আর এভাবেই
করতে করতে ব্যাংক 1,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত ভার্চুয়াল কারেন্সিতে বদলে ফেলতে পারে। আপনার কি মনে হয় ব্যাংকে আপনার টাকা সেফ আছে? যখন খুশি তখন তুলে আনতে পারবেন? মোটেই না, একদমই না। আমার দেখা অনেকে ব্যাংকে লাখ টাকা থাকার পরও টাকা তুলতে পারে নাই। 20,000 টাকা করে ব্যাংক টাকা তুলতে বলে, আর আমি যদি ব্যাংকের নাম বলি তাহলে চাকরি থাকবে না। যদি মাত্র 20 থেকে 30% লোকও যদি ব্যাংকে একসাথে টাকা তুলতে যায়, তাহলে ব্যাংক আপনাকে আপনার পুরো টাকা ফেরত দিতে পারবে না, কারণ তাদের কাছে আপনার সব টাকা থাকেই না। ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেমের কারণে পুরো ব্যাপারটা শুধু প্রবাবিলিটির উপর চলে। যেমন ধরুন, দুনিয়ার সব ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স যোগ করে যদি 100 টাকা হয়, তাহলে তার মধ্যে 10 টাকারও কম আসল ক্যাশ আছে, বাকি 90%-এরও বেশি ভার্চুয়াল ডিজিট, যা আপনি আমি শুধু মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখি। দেখুন বস, টাকার এই মায়াজালটা ইচ্ছে করেই জটিল করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে বুঝতে না পারে এবং এই সিস্টেমেই আটকে থাকে। মানুষ মনে করে কারেন্সি আর মানি একই জিনিস, কিন্তু আসলে না। কারেন্সি হলো বিনিময়ের মাধ্যম এবং মানি হলো সেটা নিজেই একটা মূল্যবান সম্পদ। আপনার ঘরে পড়ে থাকা 1,000 টাকার নোট সেটা রাতারাতি কাগজ হয়ে যাবে যদি সরকার সেটা বাতিল করে দেয়, কারণ ওটা কারেন্সি। কিন্তু আপনার ঘরে পড়ে থাকা গোল্ড বা গয়না দুনিয়ার যে সরকারি যে যাই বলুক না কেন, সেটার দাম ঠিকই থাকবে যতটা তার মার্কেটে আসল দাম। ইউটিউবাররা, ইনফ্লুয়েন্সাররা যাই বলুক, গোল্ড বন্ড কিনুন, ডিজিটাল গোল্ড নিন, গোল্ড ইটিএফ এ টাকা রাখুন, এটা করুন ওটা করুন, নাইলে ট্যাক্স লাগবে। আমি বলবো আসল গোল্ড কিনুন, কারণ গোল্ডের ভ্যালু দিন দিন বেড়েই চলছে। কারণ জীবনের কিছু সিদ্ধান্ত ট্যাক্সের উপর নেওয়া হয় না। আপনার কাছে তো 500-1000 কোটি টাকা নেই যে আপনার 2-4% ট্যাক্সের জন্য আপনার চিন্তা করতে হবে। আর সত্যি বলতে প্যান্ডামিকের সময় আসল মালই কাজে লাগে। ঘরে পড়ে থাকা গোল্ডের একটা টুকরো দিয়েই বিপদের সময় কাজে লাগে। আর এই কাগজ শুধু একটা ভরসা, আর এই ভরসার উপরেই দুনিয়া টিকে আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং আজকের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানান, আর আপনার মতামত থাকলে সেটাও কমেন্টে জানান।